সবাইকে স্বাগতম আমাদের আরেকটি ক্লাসে, ন্যারেশনের আরেকটি লাইভ ক্লাসে। সো আচ্ছা, প্রথমত হলো আমরা ন্যারেশন করতে গিয়ে যে জিনিসগুলো লাগবে সেটা হলো আমাদের এই জিনিসগুলো, তাই না? এই ছয়টা জিনিস সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি আমাদের পূর্বের ভিডিওগুলোতে। তার মধ্যে হলো টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, পার্সন এবং ওয়ার্ড চেঞ্জ। সো এগুলোকে আমাদের খুব ভালোভাবে আমরা ধাপে ধাপে শিখেছি সব কিছু। শেখার পরে আমরা চলে গেলাম যে কিভাবে পরিবর্তন করব। আমরা দেখেছি অ্যাসার্টিভে যে পরিবর্তনগুলো হয়, আচ্ছা অ্যাসার্টিভে পরিবর্তন হয় মূলত আসে এই দুইটা, সেইড বা সেইড টু। সেইড থাকলে আমরা সেইড লিখবো, সেইড টু থাকলে আমরা টোড লিখবো। ইনভাইটেড কমা উঠে দ্যাট বসাবো, তারপরে পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন হবে। যদি ইনভাইটেড কমার ভিতরে চিরন্তন সত্য, ঘটনাগত সত্য, বৈজ্ঞানিক সত্য কোনো বাক্য পাই তাহলে সেটা নো চেঞ্জ থাকবে, কোনো পরিবর্তন হবে না। এর তো গেল অ্যাসার্টিভে। ইন্টারোগেটিভে দেখলাম আমরা সেইড বা সেইড টু থাকলে আস্কড হবে। ইনভাইটেড কমা উঠে ইফ বসবে যদি বাক্যটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, কোয়েশ্চেন করা হয় আর কি, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি বাক্য দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড নিজেই বসে যাবে। তারপরে পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম পরিবর্তন হয় সেটাই হবে। ইম্পারেটিভকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। পার্ট 1-এ আমরা শিখেছিলাম সেইড বা সেইড টু থাকলে রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার্ড, কমান্ডেড এবং টোল্ড, এর যে কেউ একজন বসবে। হ্যাঁ, তবে আমরা লাইনটা পড়ে বুঝে নিতে হবে। ইনভাইটেড কমা উঠে টু বসবে বা নট টু বসবে। কখন টু বসবে? যখন বাক্যটা হ্যাঁ বোধক হবে, আর যখন না বোধক হবে তখন নট টু বসবে। তারপরে আবার পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে আমরা পরের স্লাইডে, যে পার্ট টুতে বলছে কি লেটস দিয়ে বাক্যটা শুরু হবে বা লেট আস থাকবে, যেটা দুইটাই একটা শর্ট ফর্ম একটা ফুল ফর্ম। এবং সেইড বা সেইড টু থাকলে হবে কি সাজেস্টেড বা প্রপোজড। ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, লেট উঠে যাবে এবং লেটের পরিবর্তে আসের পরিবর্তে বসবে উই বা দে। উই কখন বসবে? বাক্যের মধ্যে যদি আমি থাকে তাহলে উই বসবে, আর আমি না থাকলে দে বসবে। তারপর অবশ্যই আমরা শুড বসাবো। তারপরে পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন যদি থাকে সেগুলো করব। তারপরে চলে যাচ্ছি পার্ট থ্রিতে হবে লেটের পরে আস না থাকে অন্য কিছু থাকবে, যেমন লেট মি, তারপর লেট দেম, এরকম কিছু থাকবে। সো এরকম যদি কিছু থাকে তাহলে আমরা কিভাবে করব? সেইড বা সেইড টু থাকলে আমরা পার্ট 1-এর নিয়ম অনুযায়ী পরিবর্তন করব। ইনভাইটেড কমা উঠে দ্যাট, লেট উঠে যাবে, তারপরে পার্সন তার স্থান অনুযায়ী পরিবর্তন হবে এবং কম বয়সীটা বসবে, মানে সাবজেক্টিভ ফর্মটা বসবে। তারপরে অবশ্যই আমরা মাইট লিখব। তারপরে হবে পার্সন, টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন থাকলে সেগুলো পরিবর্তন করব। আচ্ছা, এরপরে চলে আসি আমরা অপটেটিভে আমরা বলেছিলাম যে সেইড বা সেইড টু থাকলে উইশড হবে বা প্রেইড হবে। ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন হবে। তারপর বলেছিলাম একদম শেষের যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেইড বা সেইড টু থাকলে আমরা এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এর দুজনে যে কোনো একটা ব্যবহার করব। চাইলে আমরা আরও কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারি, তবে সেটা আমরা ধাপে ধাপে করব। ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, তারপরে পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন। এ হলো টোটাল আমাদের পরিবর্তনগুলো। সো এবার আসেন, আমার মনে হয় আমাদের মাহমুদ সাহেবের আজকে একটু বুঝতে কষ্ট হচ্ছে, তাই না? জি স্যার। এক সমস্যা নেই, আপনার সাথে আমি ক্লাস শেষে পরে কথা বলতেছি, আপনি এখন একটু জাস্ট দেখে যান
এবং আপনি দেখবেন যে এখন আজকে যারা অন্য আপনি ছাড়া অন্য যারা ক্লাসে আছে দেখবেন যে সবাই অ্যান্সার করতে পারতেছে। তার মানে লাস্ট 3 থেকে 4টা ক্লাস তারা খুবই মনোযোগী ছিল এবং প্রতিদিন ক্লাসটা করেছে বিদে আজকে দেখবেন সবাই অ্যান্সার করতে পারতেছে। সো আপনি যদি লাস্ট 2-3টা ক্লাস করতেন আজকে আপনিও পারতেন খুব সহজভাবে। তবে হতাশ হওয়ার কিছু নেই, আপনাকেও শেখানোর ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, আপনি জাস্ট আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, কোথায় কোথায় বুঝতে পারেন না বা কি সমস্যা হচ্ছে এটা শুধু ফাইন্ড আউট করে রাখেন। আচ্ছা, তাহলে আমরা একটু জি প্যাসেজ ইনশাল্লাহ। নারেশনে চলে যাই। হ্যাঁ, ওকে ফাইন, এটা প্র্যাকটিস। আচ্ছা, প্যাসেজ নারেশনে কিছু পরিবর্তন খেয়াল করে দেখবেন। প্যাসেজ নারেশনে যখন আমরা দেখব কেউ কোনো প্রশ্ন করেছে, ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম আপনার নাম কি, বিনিময়ে আপনি আপনার নাম বললেন না, এটাকে আমরা কি বলবো? রিপ্লাই। রিপ্লাই দিয়েছেন আপনি বা অ্যান্সার করেছেন, তাই না? সো আমরা প্যাসেজ নারেশনে সেটা অ্যান্সার হিসাবেও লিখতে পারি, আবার রিপ্লাইড লিখতে পারি। যখন কেউ কোনো প্রশ্নবোধক চিহ্ন বাক্য পাবো, এটাকে সলভ করার পরের যে বাক্যটা থাকবে সেটাকে আমরা রিপ্লাইড দিব। হ্যাঁ, ওকে ফাইন, এটা প্যাসেজে দেখাই দিচ্ছি আমি, সমস্যা নেই। কোথাও যদি ইয়েস লেখা থাকে তাহলে আমরা লিখবো ইন দ্য অ্যাফার্মেটিভ, আর কোথাও যদি নো লেখা থাকে তখন আমরা লিখবো ইন দ্য নেগেটিভ। কোথাও যদি স্যার লেখা থাকে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি এই শব্দটা লিখব। এই ছোট ছোট চেঞ্জেস গুলো, সরি থাকলে কি লিখবো? আচ্ছা, এরপরে দেখেন একজনে একটা কথা বলল, শেষ করলো, আবার এই লোকে আবারই আরেকটা কথা বলল, তাহলে আমরা লিখলাম হি সেইড, একটা কথা শেষ করলো, অ্যান্ড হি অ্যাডেড, সে আরো যুক্ত করলো। এরপরে যদি সে আরো কথা বলে তখন বলবো যে অলসো অ্যাডেড, একজনে যদি এত কথা বলে, ঠিক আছে, অলসো অ্যাডেড। সো এগুলো একটু এখন ঝামেলা মনে হলো, প্র্যাকটিস করতে গিয়ে আজ খুব একটা ঝামেলা মনে হবে না, জাস্ট একটু খেয়াল রাখেন আর কি। ইয়েস থাকলে ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে ইন দ্য নেগেটিভ, স্যার থাকলে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি, সরি থাকলে হ্যাঁ অ্যাপোলজি বা অ্যাপোলজি, তারপরে হলো প্রশ্নের উত্তর থাকলে তখন আমরা রিপ্লাইড, এগুলো দেখব। আচ্ছা, এবার আমরা একটা প্যাসেজ নারেশনে চলে যাই, খুব খেয়াল করে দেখবেন। সবাই প্রস্তুত তো? একটু জানান দেখি, সবাই একটু মনোযোগ, ফুল মনোযোগ দিয়ে দেখতে হবে। একটা দেখার পরে দেখবেন যে কনফিডেন্স আরো বেড়ে গেছে। কি প্রস্তুত তো সবাই? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না? কি বলেন? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। সবার কি সেম সমস্যা হচ্ছে? এখন দেখা যায় কিন্তু একটু পর পর আবার চলে যায়। এবার কি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, প্রথমে দেখেন প্রথম বাক্যটা কি আছে। স্টুডেন্ট সেইড উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টরি অফ দ্য ন্যাশনাল ডিভাইড কম্পিটিশন। আমরা এই কম্পিটিশনটা সেলিব্রেশন করতে চাই। আমি তো কিছু দেখতেছি না। তাহলে এটা আপনার নেটওয়ার্কের সমস্যা। আবার আসতেছে না। বাকিরা কি অন্যরা সবাই দেখতে পাচ্ছেন? জি জি স্যার স্যার। দেখতে পাচ্ছি। জি স্যার। এখন কিন্তু আমার নেটওয়ার্ক সমস্যা হওয়ার কথা না, কারণ আমি এখন ডাটা দিয়ে কানেকশন করেছি। আচ্ছা, তাহলে এই প্রথম বাক্যটা কি বলেন তো আমাদের? অ্যাসার্টিভ সেন্টেন্স না? জি স্যার। জি স্যার। কিভাবে বুঝলাম আমরা? প্রথমে বাক্যের প্রথমে কর্তা আছে, তাই না? এর জন্য বুঝলাম না? তাহলে এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী সলভ করব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, খেয়াল করে দেখবেন টেন্সের পরিবর্তন করলাম যে আমরা, হ্যাঁ, ন্যারেশনে যে টেন্সের পরিবর্তন হবে, আমি একটু ওই স্লাইডটাতে যাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। বুম বুম
বুম, এত স্লাইড। খেয়াল করে দেখেন, যেই টেন্সেই নারেশন আসুক না কেন, খেয়াল করে দেখেন আমরা ঘুরে ফিরে সে পাস্ট টেন্সের কাছে চলে যাই। দেখেন, ওই ছিলকে নিয়ে আসছি পাস্ট টেন্সে, আবার আরেকজন তাকেও পাস্ট টেন্সে, একে পাস্ট টেন্সে নিয়ে আসলাম, একে পাস্ট টেন্সে নিয়ে আসলাম। আবার পাস্ট টেন্সের যারা আছে এরা ঘুরে ফিরে পাস্ট টেন্সের মধ্যেই আছে, দেখেছেন? প্রথম চারটাকে তো প্রেজেন্ট টেন্সকে আমরা টেনে হিচড়ে পাস্ট টেন্সে নিয়ে আসলাম। আবার পাস্ট টেন্সে যারা আছে এরা কিন্তু পাস্ট টেন্সের থেকে বের হয় নাই, পাস্ট টেন্সের মধ্যেই আছে। আবার ফিউচার টেন্সে যারা থাকবে, যেমন ক্যান থাকলে তাদেরকে কুড করে ফেলতেছি, তাই না? আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। সো ক্যান থাকলে আমরা তাকে কুড করে ফেলতেছি, শ্যাল থাকলে শুট করে ফেলতেছি। এই যে কুড, শুড, উড, এই শব্দগুলো, এগুলোর কিন্তু একটা ব্যবহার আছে পাস্ট টেন্স অনুযায়ী। আমরা কিন্তু ওই ব্যবহারটাই করি পাস্ট টেন্সের অনুযায়ী। তার মানে কোনো বাক্য পেলে কোনো না কোনোভাবে আমরা টেনে হিচড়ে তাকে পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি। তাহলে ন্যারেশন করতে খেয়াল রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পাস্ট টেন্সে থাকতেছি। শুধুমাত্র চিরন্তন সত্য, ঘটনাগত সত্য বা বৈজ্ঞানিক সত্যগুলোকে ছাড়া, কারণ এগুলোকে তো পাস্ট টেন্সে করতে পারবো না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটাকে আপনি বলতে পারবেন সূর্য পূর্ব দিকে উঠতো, এখন আর উঠে না? না স্যার। এটা পাস্ট টেন্সে করা যাবে না, এটা চিরন্তন সত্য। এই তিনটা বাক্য ছাড়া যাই পাবেন সব পাস্ট টেন্সে টেনে নিয়ে আসবেন। সো আমরা এখানেই দেখতে পারলাম যে আসলে এরকম কিছু একটা হচ্ছে। সো এবার আমরা প্র্যাকটিসে চলে যাই, সেখানে গেলে আরো ভালো বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি হচ্ছে। খেয়াল করে দেখেন, student said we want to celebrate the victory of the national debate competition। আচ্ছা, তাহলে আমরা প্রথমে অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী এটুকু পরিবর্তন করে স্টুডেন্ট বসে গেছে। এই যে সেইড, এই সেইডের বদলে হওয়ার কথা ছিল কি অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী শুধু সেইড, তাই না? অথবা টোল্ড হবে কখন? সেইড টু থাকলে। কিন্তু আপনি যদি এখানে টোল্ড দেন তাও কিন্তু ভুল না। খেয়াল করে দেখেন, এই সেইড যদি সেইডই থাকে তাহলে কি হয়? টেন্সের পরিবর্তন হয়? হয় না। এই জন্যে সেইড থাকলেও টোল দেওয়ার চেষ্টা করবেন। তাহলে প্রশ্ন হলো যে তাহলে আমি যে আগে দেখালাম, আগে তো দেখাইছি আপনাকে বাচ্চাদের ইংলিশটা, মনে আছে? আমি বলেছি বাচ্চাদের আসে এরকম লাইন ধরে ধরে, মনে আছে? ছোট ছোট এক্সাম্পল। কিন্তু আপনার কি এরকম আসবে? আপনার তো আসবে প্যাসেজ আকারে। সো আপনি যদি এখানে সেইডের জায়গায় সেইড লেখেন, কেটে দিবে না, কিন্তু আপনাকে একটু অ্যাডভান্স থাকতে হবে। যেহেতু আপনি এখন বড় হয়ে গেছেন আর আপনি বুঝতেছেন যে আমি কোনো যে সেন্টেন্সেই কোনো প্যাসেজ নারেশন পাই না কেন, টেনে হিসেবে তাকে পাস্ট টেন্সে বানাই ফেলতে হবে। তাহলে আমরা কি সেইডের জায়গায় যদি সেইড লিখি সেটা ভালো হবে না টোল্ড লিখলে ভালো হবে বলেন তো? অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী রীতা বলেন তো, বুঝতে পেরেছেন? স্যার আবার একটু বলেন। বললাম অ্যাসার্টিভেতে আমরা পেলাম কি, সেইড বা সেইড টু থাকলে কি হবে? সেইড থাকলে টোল্ড। না, সেইড থাকলে সেইডই হয়, আমরা যেটা আমাদের স্লাইডে দেখেছিলাম আগের ক্লাসে। আর সেইড টু থাকলে আমরা টোল্ড লিখবো বলছিলাম, তাই না? জি। খেয়াল করে দেখেন, সেইড থাকলে আমরা সেইড লিখবো, এখানে কি কোনো টেন্সের পরিবর্তন হয়েছে? হয় নাই।
কোথাও এক জায়গায় ধরেন ঘো লিখলাম আমি, আবার সেটাকে পরিবর্তন করতে গিয়ে আবার গোই লিখলাম, তাহলে কি টেন্সের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। না স্যার। কিন্তু যখন আমি এখানে ওয়েন্ট লিখবো বা গন লিখবো তখনই তো টেন্সের পরিবর্তন হবে, বা গো এর সাথে আইএনজি লিখবো বা ইএস দিব, কিছু একটা দিব, বা টু দিব, তাই না? এরকম কিছু একটা দিব, তখনই তো টেন্সের পরিবর্তনটা হবে, তাই না? জি। আচ্ছা, এখন একটু আগে আমরা দেখছিলাম যে আমরা যে কোনো টেন্স পাই না কেন তাকে টেনে হিস্ট্রি ন্যারেশন সলভ করার সময় পাস্ট টেন্স বানাই ফেলতেছি, তাই না? এখন আমি যদি সেইডকে সেইডই রেখে দিই তাহলে কি পাস্ট টেন্স বানানো হইল? হয় নাই, টেন্সের তো পরিবর্তন হইল না। আমি কি বুঝাইতে পারছি? এই যে সেইড থাকলে আমরা সেইড লিখব, এটা হলো 8-9 এর স্টুডেন্টদের জন্য করা আর কি। এখন আপনাকে তো আমি সহজটা আগে বুঝাইতে হবে, এই জন্যে আমি প্রথমে আপনাকে দেখাইছি সেইড থাকলে আমরা সেইড লিখব, সেইড টু থাকলে টোড লিখবো, এটা শিখাইছি। কিন্তু এখন আমরা সেইড এবং সেইড টু যেটাই থাকুক না কেন সেটার ক্ষেত্রে আমরা টোড লিখব। বুঝাইতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এবার আসেন, স্টুডেন্ট স্টুডেন্ট বসে গেল, সেইড থাকলে কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে? টোল্ড। বসালাম। আচ্ছা, স্টুডেন্ট কাকে বলছে বলেন দেন? স্টুডেন্ট সেইড টু দা, কাকে বলছে বলেন তো? হেডমাস্টারকে বলছে যে উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন, দ্য হেডমাস্টার সেইড। ওয়াই? তাহলে স্টুডেন্টরা কাকে বলছে বলেন তো? হেডমাস্টারকে বলছে না? তাইলে জি। স্টুডেন্ট টোল্ড দ্য হেডমাস্টার। এখন আপনি চাইলে এখানে এটা এইটুকু না দিতে পারেন, হেডমাস্টার নাও দিতে পারেন। আপনি লিখতে পারেন স্টুডেন্ট টোল্ড, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, দ্যাট বসে গেছে। এবার পার্সন পরিবর্তন, উই। উই কোন পার্সন? ফার্স্ট পার্সন। উই ফার্স্ট পার্সন না? এখানে আমি আছি না? উই আস আওয়ার। আচ্ছা, এটা কি ফার্স্ট পার্সন না? দেখেন তো, আমরা, তার মানে এর মধ্যে আমিও আছি ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন চলে যাবে কার কাছে? ফার্স্ট প্লেসে। এখন ফার্স্ট পার্সন কোন বয়সী আছে? কম বয়সী। তাহলে স্টুডেন্টস, অনেক স্টুডেন্টস আছে, তাহলে একে হেল্প করতে আসবে কি? দে, দেম, দেয়ার। জায়গা নেই এখানে স্ক্রিনে। দেম, এই দেম চলে আসছে। এটাকে এখন পাস্ট টেন্স করে ফেলি, এটাকে বি ওয়ান আছে, তাহলে বি টু করে ফেলি, ওয়ান্টেড টু সেলিব্রেট দ্য ভিক্টরি অফ ন্যাশনাল কম্পিটিশন। দেখেন এই পর্যন্ত শেষ। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন জান্নাত? স্যার আরেকবার একটু বলেন। আরেকবার দেখাই দিব না? আচ্ছা, ওই যে স্টুডেন্ট, দের জায়গাটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। এই স্টুডেন্ট, স্টুডেন্ট চলে আসলো, সেইডের বদলে টোল্ড আসলো। এরা কাকে বলছে? টিচারকে বলছে, টু দ্য হেডমাস্টার। তাহলে দ্য স্টুডেন্ট টোল্ড টু দ্য হেডমাস্টার, গেল হেডমাস্টারকে বলল। এবার আসেন, ইনভাইটেড কমা উঠে কি হবে? দ্যাট। ইনভাইটেড কমা উঠে দ্যাট। এখন আসেন, পার্সন পরিবর্তন হবে। পার্সন কি? পার্সন আছে ফার্স্ট পার্সন, চলে যাবে কোথায়? ফার্স্ট প্লেসে। চলে গেছে ফার্স্ট প্লেসে। ফার্স্ট প্লেসে যাওয়ার পরে পার্সন কোন বয়সী আছে? কম বয়সী, তাহলে এদেরও তো কম বয়সীটা বসবে। ফার্স্ট পার্সন চলে গেছে ফার্স্ট প্লেসে। এখন এটা আছে কম বয়সী, তাহলে এটাও কম বয়সী বসবে। তাহলে ফার্স্ট, এখন কি আমি স্টুডেন্ট বসাইতে পারবো এখানে? যেহেতু একাধিক স্টুডেন্ট আছে তাহলে এখানে কে আসবে? দে আসবে। ফ্লুরাল, তাহলে এখানে কি আসবে? দে আসবে। এটা যেহেতু কম বয়সী তাহলে এদেরও কম বয়সীটা আসবে, তো কম বয়সী কে আসবে? দে আসবে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে এখানে আপনি আর কাকে বসাইতে চান? দে ছাড়া কি আর কাউকে বসাইতে পারবেন?
কাউকে বসানোর সুযোগ নাই। আচ্ছা, এবার আসেন দে বসলো, এরপরে টেন্সের পরিবর্তন হবে। তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে যাবে এখন পাস্ট ইনডেফিনিট টেন্স। তাইলে এটা হলো ওয়ান্ট আছে কি বি ওয়ান হয়ে গেছে এখন ওয়ান্টেড, তারপরে যা আছে তা বসে গেছে, যা আছে তা সব বসে গেছে। এই পর্যন্ত, এই পর্যন্ত কি সবাই বুঝছেন এবার? জি স্যার, বুঝতে পারছি। জি বুঝতে পারছি। ঠিক আছে, এবার আসেন পরের লাইনে কি বলছে, দ্য হেডমাস্টার সেড ওয়াই, এইটুকুতেই শেষ দেখেন। তাহলে দ্য হেডমাস্টার কি হয়েছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে চলে যাই, দ্য হেডমাস্টার হি, এই হি বলতে কাকে বলা হচ্ছে, হি দেখেন ব্র্যাকেটে এইচ দেওয়া আছে, হেডমাস্টার। আপনি চাইলে এখানে দ্য হেডমাস্টারের কথা লিখতে পারবেন পুরো লেখাটা, যে দ্য হেডমাস্টার, তাহলে এটা কি হবে আক্সড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, যে ইনভাইটেড কমা শেষ, তার মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে দ্য হেডমাস্টার আক্সড ওয়াই, শেষ, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এখানে ইনভাইটেড কমা উঠে দ্য হেডমাস্টার সেইডের কারণে আক্সড আসছে। ইনভাইটেড কমা উঠে কি বসবে, হয় ইফ বসবে, না হয় ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তাই না? বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে সেটা আমরা দেখব। বাক্যটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই শুরু হয়েছে, তাই ডাব্লিউএইচ ওয়ার্ডই বসে গেছে। এখন আমি বলেছিলাম যদি কোনো প্রশ্ন করে এরপরে হবে উত্তর, সেটাকে আমরা রিপ্লাইড দিব। দ্য স্টুডেন্টস said we want to make it memorable in our life, এই পর্যন্ত শেষ দেখেন, ইনভাইটেড কমা দিয়ে শেষ করে দিছে। এই যে দ্য স্টুডেন্ট said, এই যে ক্লিয়ার। তাহলে এখন আমরা কি বলবো, স্টুডেন্ট রিপ্লাইড, যেহেতু প্রশ্ন করছে, তারপরে যখন আসবে লেখা অ্যান্সার আসবে তখন সেটা আমরা রিপ্লাইড দিব। তাইলে এখানে আমরা লিখতে পারি দ্য স্টুডেন্ট রিপ্লাইড বা দে রিপ্লাইড, দে বলতে এখানে ব্র্যাকেট দিয়ে আবার এটা দিতে পারেন স্টুডেন্ট, ক্লিয়ার? বা আমরা এখানে এই দেটা না লিখে পুরোটা লিখতে পারবো দ্য স্টুডেন্টস রিপ্লাইড। হ্যাঁ, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেন, তাহলে সেইডের কারণে এখন রিপ্লাইড হয়ে গেছে, কারণ তার আগে প্রশ্ন করা হয়েছিল, হওয়ার কথা ছিল কি টোল্ড না, অ্যাসার্টিভ অনুযায়ী, কিন্তু তার আগে একটা প্রশ্ন করা ছিল, এই জন্য এখানে আমাদের বাধ্য হচ্ছে আমরা এখন রিপ্লাই দেওয়ার জন্য, কারণ স্যার যে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর তো আসতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন এইটুকু? জি স্যার। ওকে, তাহলে দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইনভাইটেড কমা উঠে কি হবে দ্যাট। এবার আবারও চলে যাবে উই, কোন পার্সন, ফার্স্ট পার্সন, চলে যাবে ফার্স্ট প্লেসে স্টুডেন্টের কাছে। তাহলে এখানে আবার কি হবে, দে ওয়ান্ট, আবারও সেই একই ভি ওয়ান আছে, তার মানে ভি টু হয়ে যাবে পাস্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট টেন্স বানাতে হবে, তাহলে দে ওয়ান্টেড টু মেক ইট মেমোরেবল ইন, আবার আরেকটা পার্সন পাইছি, আওয়ার, আওয়ার আছে কোন পার্সন, আমাদের, আমাদের আওয়ার কোন পার্সন বলেন তো, জান্নাত বলেন তো। ফার্স্ট পারসন না? জান্নাত বলেন আওয়ার কোন পার্সন, ফার্স্ট। ফার্স্ট পার্সন। কেন ফার্স্ট পার্সন বলেন তো? এর মধ্যে আমি আছি। মাশাআল্লাহ। তাহলে ফার্স্ট পার্সন চলে যাবে কোথায়, ফার্স্ট প্লেসে। এখন আওয়ার কোন বয়সে আছে, উই, আস, আওয়ার, তাই না? কোন বয়সে আছে, একদম বয়স্কটা না? তাইলে এখানে কি হবে, দেম, দে, দেম, দেয়ার, THEIR, দেয়ার। তাহলে এখানে কি এ আসবে না, এটা আসবে না,
এই আওয়ারের পরিবর্তে এটা পাবো না, এখন আমরা এটা বসাইতে হবে না। বুঝছেন এটা কেন হয়েছে? আওয়ার আছে ফার্স্ট পার্সন চলে গেছে ফার্স্ট প্লেসে, আওয়ার আছে কোন বয়সী, বয়স্কটা, তাহলে এরও বয়স্কটা বসবে। দেখো এই যে দেয়ার, ক্লিয়ার? জান্নাত কি বুঝতে পেরেছেন এটা? স্যার আবার একটু বলেন। আচ্ছা, এইটুক পর্যন্ত তো বুঝছেন না? হুম। আচ্ছা, এই আওয়ারটা নিয়েই তো একটু ঝামেলা, তাই তো? আচ্ছা, আওয়ার আছে কোন পার্সন, ফার্স্ট পার্সন। কোথায় যাবে ফার্স্ট পার্সন থাকলে, কোথায় যাবে ফার্স্ট প্লেসে। এখন আওয়ার আছে কোন বয়সী, আমরা এখানে এখানে যখন কোনো পার্সন পাই, যদি সেটা ফার্স্ট পার্সন থাকে তাহলে ফার্স্ট প্লেসে চলে যাই, যদি সেটা সেকেন্ড প্লেস থাকে তাহলে সেকেন্ড প্লেসে যা হেডমাস্টার এখানে আসতাম, যেহেতু এটা ফার্স্ট পার্সন চলে গেছে ফার্স্ট প্লেসে। এবার আসেন এটা কোন বয়সী, এটা কোন রূপে আছে, এটা আছে বয়স্ক রূপে, উই আস আওয়ার। কোন বয়সী আছে বলেন তো? বয়স্ক রূপে। জান্নাত জি স্যার। বয়স্ক রূপে না? তাহলে জি। এই যে পার্সন চেঞ্জের যে স্লাইডটা ওটা একটু দেখায় বুঝিয়ে দিলেই তো হয়ে যায়। এই এইটাতে যাব আর একটু পরে, আগে এইটুক দেখেন। এই আচ্ছা আওয়ার আছে, এখন এই আওয়ারে চলে গেলাম আমরা স্টুডেন্টের কাছে। এখন আওয়ার হলো ফার্স্ট পার্সন চলে গেছে ফার্স্ট প্লেসে, এখন এটা আছে বয়স্কটা, তাহলে এর বয়স্কটা বসবে না? জান্নাত বুঝতে পেরেছেন এবার? এটার কম বয়সীটা বসবে না? না, এর বয়স্কটা বসবে। বয়স্কটা কেন বসবে? কারণ এই তো বয়স্কেরটা আছে এখন এখানে। এবার আসেন প্রশ্নটা আপনি যেখানে ঘোলাই ফেলছেন সেটা কনফিউশন দূর করতেছি। এইটা যখন এই বয়সী থাকবে অবশ্যই এটার সেম বয়সীটা বসবে। এবার আসেন আমরা উপরেরটা দেখাই, খেয়াল করে দেখেন। এখানে আছে যেমন উই, তাহলে উই আস আওয়ার, এখানে কোন বয়সীটা আছে বলেন তো? উই তো ফার্স্ট পার্সন চলে গেছে ফার্স্ট প্লেসে, কোন বয়সীটা আছে বলেন তো? কম বয়সীটা। হ্যাঁ, তাহলে এর কম বয়সীটা বসবে। দেখেন এর কম বয়সীটা বসাইছি, দে দে দেম দেম দেয়ার। ক্লিয়ার? জি। বুঝতে পারছেন? এখন এই যদি মধ্যবয়সী থাকতো তাহলে আমি এ ফার্স্ট পার্সন অনুযায়ী যাইতাম, তাহলে এর কি বসতো? মধ্যবয়সী। এই যদি বয়স্কটা হয় তাহলে এই পার্সন অনুযায়ী পরিবর্তন হইতো, তাহলে এরও বয়স্কটা বসবে। সো এই জন্যেই আমি অপেক্ষায় ছিলাম যে আপনার আসলে সমস্যাটা কোথায় সেটা বোঝার। আপনি ধরে নিছেন এখানে যাই থাকুক না কেন এখানে এসে কম বয়সীটা বসবে, এটার কম বয়সীটা বসবে, তাই না? জি। হ্যাঁ, এখন ভুলটা কোথায় বুঝতে পেরেছেন? জি, মানে যেই বয়সী থাকবে ওই বয়সীটাই বসবে। রাইট, জায়গা মতো পরিবর্তন হবে কিন্তু এদের বয়সই পরিবর্তন হবে না। একটা মাত্র জায়গায় গিয়ে এটা চেঞ্জ আছে, সেটা আমি নোট দিয়ে দিছি, এখন কিছুক্ষণ পরে আবার দেখাই দেব, সমস্যা নেই। তাহলে এই আওয়ারটা কেন এখানে দেয়ার হয়েছে বুঝতে পেরেছেন এবার? জি। ওকে ফাইন, ভিডিও ক্লাস থাকবে আবার, সমস্যা নেই, সেখানে আবার দেখে নিতে পারবেন পুরো ক্লাসটা। এবার আসেন আমরা পরেরটায় চলে যাই। হ্যাঁ, দ্য হেডমাস্টার সেইড ডোন্ট ওয়ারি। এবার খেয়াল করে দেখেন এইটুকুতে কিন্তু একটা বাক্য, আই শ্যাল টেক অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। হেডমাস্টার এখন ভরসা দিচ্ছে, কোনো চিন্তা করো না, আমি সব পদক্ষেপ নিচ্ছি তোমাদের এটা করার জন্য। ঠিক আছে, এবার চলে আসি আমরা এর পরের লাইন করি। দ্য হেডমাস্টার সেইড, এইটুকু কি বাক্য বলেন তো? ভার্ব দ্বারা শুরু হয়েছে, ইম্পারেটিভ, তাই না? ইম্পারেটিভের কি পার্ট ওয়ান না? খেয়াল করে দেখেন,
ইম্পারেটিভের পার্ট 1 না? রিতা কি বুঝতেছেন? জি স্যার। এটা কি ইম্পারেটিভের পার্ট 1 হইছে না? জি শুধু এইটুকু দেখেন ইম্পারেটিভের পার্ট 1, তাহলে আমরা এইটুকু করে ফেলি। দ্য হেডমাস্টার, তাহলে ইম্পারেটিভের পার্ট 1 এ সেট থাকলে কি হবে? রিকোয়েস্ট, ওয়ার্ডার, কমান্ড, অ্যাডভাইস, না হয় টোল্ড, এরকম কিছু একটা হবে, তাই না? তাহলে আমরা দেখতেছি এখন দ্য হেডমাস্টার কি বলছে, এটা তো রিকোয়েস্টও বুঝাচ্ছে না, অর্ডারও বোঝাচ্ছে না, কমান্ডও বোঝাচ্ছে না, কিছুই বুঝতে পারতেছি না। তাহলে টোল্ড লিখে দিচ্ছি, দ্য হেডমাস্টার টোল্ড। তাহলে এই হি টোল্ড, হি বলতে কে? হেডমাস্টার। তাহলে আমরা এখানে লিখবো পুরোটা দ্য হেডমাস্টার টোল্ড, এটাই লিখবো। যেহেতু আপনারা প্রথম আপনারা এই হিটিতে যায়েন না, হ্যাঁ, তাহলে আপনারা ঘোলাই ফেলবেন। তাহলে আপনারা এখানে লিখবেন দ্য হেডমাস্টার টোল্ড, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এটা কি ইনভাইটেড কমা উঠে কি বসবে? টু অথবা নট টু। কখন টু বসবে? বাক্যটা যদি হাবোধক হয়। কখন নট টু বসবে? বাক্যটা যদি না বোধক হয়। এই বাক্যটা কি হাবোধক আছে না না বোধক? ডোন্টে লেখা আছে, না বোধক আছে, তাহলে নট টু বসে যাবে। নট টু বসে গেছে। তারপরে নট টু বসে নট টু ওয়ারি, ওয়ারি বসে গেছে। দেখেছেন? এবার আসেন, ইনভাইটেড কমার ভিতরে আরো বাক্য আছে আমরা দেখতেছি। তাহলে একজনেই একটা বাক্য তো বলছে, আরো বলছে, তখন আমরা কি বলছি? অ্যাডেড দিব। অ্যান্ড অ্যাডেড, এবং আরো বলল অ্যাডেড, তারপরে দ্যাট লিখলাম। কেন দ্যাট লিখলাম? এইটুকু কিন্তু আবার অ্যাসার্টিভ। দেখেন, আই শ্যাল টেক নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। এইটুকু দেখছেন প্রথমে কর্তা আছে, তাহলে এটা অ্যাসার্টিভ। তাইলে এখানে আমরা দ্যাট দিলাম, অ্যাডেড দ্যাট। আই বলতে কে? হেডমাস্টারের কথা বলা হয়েছে না, উনিই তো বলছে, তাইলে এখানে হি হইছে, এখানে ব্র্যাকেটে আমরা এইচ দিয়ে দিব। হেডমাস্টারের কাছে চলে গেছে। তাইলে এটা কি বুঝতে পারতেছেন কি হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে? জান্নাত? জি। ওকে, ফাইন। তাহলে আই, আই বলতে কে বলছে? আই মানে আমি, হেডমাস্টারই তো বলছে, তাহলে এই হেডমাস্টারের কাছে আই গিয়ে চেঞ্জ হয়েছে, তাহলে হি হবে। আই কম বয়সী আছে, তাহলে কম বয়সী। এবার খেয়াল করে দেখেন, সবসময় সবসময় ফার্স্ট পার্সন যে ফার্স্ট প্লেসে যায় তা না, কিন্তু খেয়াল করছেন? বাক্যটা পড়ে বুঝতে হবে কার কাছে যাবে। এর আই কি ফার্স্ট পার্সন আছে না? সে কি ফার্স্ট প্লেসে গেছে? যায়নি, সে কিন্তু ঠিকই সেকেন্ড প্লেসে গেছে। দেখেন, এই আই দিয়ে কিন্তু আমাদের বুঝতে হবে যে কে কখন কি কথা বলেছে। প্যাসেজ নারেশনে এই একটা সমস্যা, সেটা আপনাকে পড়ে বুঝে নিতে হবে। আচ্ছা, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, চলে গেছে ফার্স্ট প্লেসে। ফার্স্ট প্লেসে যায়নি, চলে গেছে সেকেন্ড প্লেসে, কারণ এই আই বলতে বোঝানো হয়েছে এই হেডমাস্টারের কথা। তাইলে এই আই হচ্ছে কম বয়সী, তাহলে এই হেডমাস্টারও কম বয়সী হবে। হি, হি বসলো। এবার হি বসলো, তারপর শ্যাল আছে না, তাহলে কি হবে? শুড, শুড। আধুনিক ইংলিশে শুডের চাইতে ব্যবহার করা হয় বেশি উড। স্ট্যান্ডার্ড ইংলিশে উড ব্যবহার করা হয় বেশি, শুডের ব্যবহার খুবই কম করা হয়। এই জন্য আমরাও দিলাম, আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্যেও লেগে গেছে, আমরা শুড দিলাম। চাইলেই সেখানে আমরা উড দিলাম, চাইলে কেউ এখানে শুড দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যা আছে, কোনো টেন্সের পরিবর্তন নাই, ওয়ার্ড চেঞ্জ নাই, কিচ্ছু নাই, শেষ। টেক অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। আচ্ছা, এবার বলেন তো বুঝতে পারছেন কিনা? জি স্যার। ইয়েতে রিতার কি অবস্থা বলেন? স্যার বুঝতে পারছি। ইয়েতে সোহা? হ্যাঁ, বললাম তো। আচ্ছা, জান্নাত? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা এক্সারসাইজ আছে, এটা আপনারা বাসায় সলভ করবেন। এই যে দেখেন, আমি এখানে সলভ করে দিছি, ঠিক আছে? একটু বুঝাই দিচ্ছি তারপরও। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আস্কড
শাবাব, শাবাব জিজ্ঞেস করেছে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এখন শাবাব আস্কড করছে, এখানে সেইডও তো থাকতে পারতো, তাই না? সেইড থাকলে আমরা আস্কডই লিখতাম, যেহেতু আস্কড দেওয়াই আছে তাহলে আমার জন্য আরো সহজ হয়ে গেছে। আচ্ছা, কাকে জিজ্ঞেস করছে দেখেন তো, লাবিবকে জিজ্ঞেস করছে। তাহলে শাবাব আস্কড লাবিব হ্যাভ, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে ইনভার্টেড কমা উঠে ইফ বসবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে পার্সন পরিবর্তন, তারপরে টেন্স পরিবর্তন থাকলে সেটা। এরপরে লাবিব কি হয়েছে, রিপ্লাই দিবে, তাহলে লাবিব রিপ্লাইড, কি বলছে, লাবিব রিপ্লাইড নো, নো থাকলে কি হবে, ইন দ্য নেগেটিভ। দেখেন লাবিবের কথাটা আবার এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত। তাহলে লাবিব কি কইছে, লাবিব কি বলছে প্রথমে, লাবিব বলছে নো, তার মানে লাবিব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপরে লাবিবের বাক্যটা কি হয়েছে, আবার অ্যাসার্টিভ দিয়ে শুরু হয়েছে দেখেন। এরপরে দ্যাট দিছি আমরা, দ্যাট দেওয়ার পরে তারপরে আবার পরিবর্তন, নর্মাল পরিবর্তন অ্যাসার্টিভ অনুযায়ী। দেখেন হি হ্যাড নেভার বিন, হেয়ার থাকলে ওয়ার্ড চেঞ্জের দেয়ার হয়েছে। তারপরে তারপরে আবার বাটাস, বাট লাবিব আরো কথা বলছে দেখেন, বাট আই ডিজায়ার ফর ভিজিটিং দ্য প্লেস। হ্যাঁ, লাবিবের ইচ্ছা আছে সেখানে যাওয়ার, বাট হি অ্যাডেড দ্যাট হি ডিজায়ার্ড ফর ভিজিট দ্য প্লেস। তারপরে দেখি আমরা কি কি বলছে, I had an opportunity to visit the sea beach last year, said শাবাব। শাবাব তাহলে কি বলছে, শাবাব সেইড, এখন শাবাবের এখানে আমরা সেইডের জায়গায় টোল দিয়ে দিতে পারি বা সেইড নিজেও রাখতে পারি, কিন্তু আমরা যেহেতু এখন বড় হচ্ছি আমরা সেখানে যতটা অ্যাডভান্স ইংলিশটা শিখবো ততটা আমাদের জন্য ভালো, তাহলে আমরা এখানে টোল দিয়ে দিলাম। আর এই বাক্যটা কি দেখেন, কেন টোল দিচ্ছি দেখেন, এটা অ্যাসার্টিভ কিন্তু প্রথমে কর্তা দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা এখানে দিয়ে দিই লাবাব টোল দ্যাট হি হ্যাড, অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী হি হ্যাড অলসো অপরচুনিটি টু ভিজিট। হ্যাঁ, এখানে দেওয়া আছে লাস্ট ইয়ার ওয়ার্ড চেঞ্জ, দ্য প্রিভিয়াস ইয়ার। তারপরে লেটস গো দেয়ার দিস উইক, কে প্রপোজ করছে, শাবাব প্রপোজ করছে। লেটস আমাদের ইম্পারেটিভের পার্ট 2, ইম্পারেটিভের পার্ট 2 সেট বা সেট টু থাকলে সাজেস্ট বা প্রপোজড হবে, তাহলে এখানে প্রস্তাব করছে, প্রপোজড হি, এই হি কে শাবাব, এখানে এসে এ বি এ বি, শাবাব দিতে পারি আমরা ব্র্যাকেটে, তার প্রপোজড ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে। তারপরে কি হবে দেখেন, আসের বদলে কি বলছি, উই অথবা দে হবে। আচ্ছা, এখানে দুইজন ব্যক্তির সাথে কথা আলোচনা হচ্ছে, এখানে কি আমি আছি বলেন তো, নাই, তাহলে এই উই হবে না, আসবে কে, আসের বদলে দে, এই যে দে আসছে। দের পরে অবশ্যই শুড ব্যবহার করতে হবে, দেখেন শুড, তারপরে যা আছে তাই, গো, দিস থাকলে দ্যাট ওয়ার্ড চেঞ্জ। বুঝতে পেরেছেন? এটা একটু ফাস্ট করেছি, আপনাদের নিজেরা যেন আমাকে সলভ করে দিতে পারেন। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। মোটামুটি বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন আমি একটু নিয়মগুলোতে যাই এবার, যেটা সোহা বলছিল। এই যে দেখেন, এটা যদি কেউ না জানেন তাহলে সলভ করতে অসুবিধা। এই এরকম বাক্য পাইছি আমরা, দাঁড়ান, এই যে পার্ট 3, এটার এখনো বাক্য পাইনি, এটা পাইছি আমরা একটু আগে। দেখেন লেটের পরে কি লেটাস গো, একটা বাক্য পাইছি না এই মাত্রই লাস্টে, কি বলেছিলাম, হয় সাজেস্টেড হবে না হয় প্রপোজড হবে, এই দুইটা থাকলে ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, লেট উঠে যাবে, আসের বদলে কি হবে, উই অথবা দে। উই কখন হবে, বাক্যটার মধ্যে যদি আমি থাকি তাহলে উই হবে, আর আমি না থাকলে দে হবে, তারপর অবশ্যই শুড ব্যবহার করতে হবে। দেখেছেন একটু আগে কিন্তু এই বাক্যটা পাইছি।
এর এর এটা দেখেন পার্ট ওয়ানে মনে আছে, ডোন্ট ওয়ারি এরকম একটা বাক্য পাইছিলাম, স্যার বলল। তাহলে স্যারে কি বলছে? স্যারে রিকোয়েস্ট করছে, অ্যাডভাইস করছে, না অর্ডার করছে, না কমান্ড করছে, কিছুই বুঝতেছি না, তাই আমরা টোল্ড বসাইছিলাম। আর বাক্যটায় ইনভাইটেড কমা উঠে টু বসবে না নট টু বসবে, ডোন্ট ওয়ারি দেখে আমরা নট টু বসাইছি। হ্যাঁ, তারপরে পার্সন টেন্স ওয়ার্ড পরিবর্তন হয়েছে। এবার আসেন পার্সন পরিবর্তন। আচ্ছা, এখানে জান্নাত একটা কথা বলছিল যে কম বয়সীটা হবে কিনা। হ্যাঁ, খেয়াল করে দেখেন, কোথাও বলা নাই কম বয়সী, শুধুমাত্র একটা জায়গায় এটা পরিবর্তন আছে কম বয়সীর বিষয়টা। পার্ট থ্রিতে আসি, দেখেন পার্ট থ্রিতে বলা হয়েছে লেটের পরে আস না থেকে অন্য কিছু থাকলে, যেমন লেট মি, তারপরে লেট দেম, এরকম অন্য কিছু থাকলে, আস থাকবে না, অন্য কিছু থাকবে, সেই ক্ষেত্রে এখানে একটা পরিবর্তন আছে। সেইট বা সেইট টুর বদলে আমরা পার্ট ওয়ানের মতো ব্যবহার করব, রিকোয়েস্ট অর্ডার কমান্ড, না হলে টোল বসাই দিব, খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, তারপরে লেট উঠে যাবে, এরপরে যে পার্সন আছে সে তার স্থান অনুযায়ী পরিবর্তন হবে। খেয়াল করে দেখেন, আবির, আবির বসে গেছে, সেইটের বদলে আমরা টোল বসাইছি, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসছে, এবার লেট উঠে যাবে। এই হিম আছে, হিম কোন বয়সী? আচ্ছা, হিম, হিম কোন পার্সন? থার্ড পার্সন। এখন থার্ড প্লেস তো নাই, এখন হিম কার কাছে গিয়ে পরিবর্তন হবে? কারো কাছে গিয়ে পরিবর্তন হবে না, কিন্তু যদি পরিবর্তনও হইতো তাও কম বয়সীটা বসতো, যদি পরিবর্তন নাও হয় তাও কম বয়সীটা বসবে। দেখেন, শুধুমাত্র এই রুলসটার ক্ষেত্রে এই নিয়মটা। ইম্পারেটিভের পার্ট থ্রি, জান্নাত কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। মনে রাখবেন, শুধুমাত্র পার্ট থ্রির ক্ষেত্রে এই নিয়মটা, যে সে স্থান অনুযায়ী পরিবর্তন হবে ঠিকই, কিন্তু এই যে বয়সী আছে, আমরা তো নর্মালি ইনি যে বয়সী আছে এনার কাছে এসে ওনার বয়সীটাও বসাই, সেম বয়সী, এটা যদি বয়স্ক থাকে তাহলে এর বয়স্কটাও বসাই, তাই না? শুধুমাত্র এই রুলসটার ক্ষেত্রে উনি যদি ফার্স্ট পার্সন হয় যাবে ফার্স্ট প্লেসে, ঠিক আছে, কিন্তু এর কম বয়সীটা বসবে। এই যে দেখেন এখানে দেওয়া আছে, এর কম বয়সীটা বসবে। এরপরে আমি আরো একটা এক্সাম্পল দেখাই, আমাদের এখানে এক্সাম্পল আছে, এই যে লেট মি, ঠিক আছে, এই এক্সাম্পলটা 4 নম্বরটা একটু দেখেন, হি, হি বসে গেল, সেই টু থাকলে আমরা এখানে টোল বসাইছি, বুঝতেছি না কি হবে, পার্ট ওয়ানের নিয়ম অনুযায়ী হবে, মি বসে গেল, ইনভাইটেড কমা উঠে কি বসবে? দ্যাট, লেট উঠে যাবে, উঠে গেল। এখন মি আছে কোন বয়সী? মি আছে কোন পার্সন? ফার্স্ট পার্সন, চলে গেছে ফার্স্ট প্লেসে। আচ্ছা, আই, মি, মাই, মি কোন বয়সী আছে বলেন তো? মধ্য বয়সী। আচ্ছা, ফার্স্ট পার্সন দেখে চলে গেছে ফার্স্ট প্লেসে, তাহলে হির কি মধ্য বয়সীটা হওয়ার কথা ছিল না? হি, হিম, হিজ, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে কি হয়েছে দেখেন তো, হি হয়েছে। এ এই ভদ্রলোক তার পজিশন অনুযায়ী ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে গেছে, ঠিক আছে, কিন্তু বসছে কি কম বয়সীটা। দেখেন, হওয়ার কথা ছিল কি মি মধ্যবয়সী, তাহলে এরও মধ্যবয়সীটা হওয়ার কথা ছিল, শুধুমাত্র পার্ট থ্রির ক্ষেত্রে এই নিয়মটা। ক্লিয়ার? এবার কি বোঝা গেছে? তারপরে অবশ্যই মাইট বসবে। জান্নাত, এবার কি ক্লিয়ার? জি স্যার, এটা দেখে আমি মনে করছিলাম যে যেটা আছে ওইটাই বসে। আচ্ছা, এবার আশা করি সবার রাইট ইয়েতে ন্যারেশনের উপর একটা ভালো ধারণা চলে আসছে লাস্টে 3টা ক্লাসে, রাইট? বলেন তো কার কি অবস্থা এখন?
স্যার ন্যারেশনের কয়টা মোট ক্লাস হয়েছে? ন্যারেশনের 4টা ক্লাস, 4টা ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি প্রায় শেষ করে ফেলছি। কালকেও আপনার প্র্যাকটিস ক্লাস করব। আর